আর একটু এনে তো অসুবিধা। আমরা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশ, সেখানে একটি বহুল প্রচারিত আলোচিত শব্দ হচ্ছে সংস্কার। পাশাপাশি অন্য একটি শব্দ বহুল প্রচলিত আমরা মনে করি, সেটা হচ্ছে নির্বাচন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেখানে কিন্তু এই দুটি শব্দের সংমিশ্রণ হয়েছে। অর্থাৎ আমরা যে নির্বাচনী সংস্কারের কথা এদেশে মানুষ আলোচনা করছে, সে বিষয়ে বিএনপির যে মতামত, সে মতামতগুলা আমরা লিপিবদ্ধ করেছি, আলোচনা করেছি, ডিবেট করেছি নিজেদের মধ্যে। একটু কথা বন্ধ করলে ভালো হবে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি, ডিবেট করেছি এবং সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। এবং আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে একটি নির্বাচনী সংস্কার কমিশন তারা গঠন করেছে, তার যিনি প্রধান, তার অনুরোধে আমরা সেই আমাদের যে আলোচিত বিষয়গুলো, সেই রিপোর্টটি আমরা তাদেরকেও একটি কপি দিয়েছি। তো আজকে সে বিষয়ে আলোচনা করার জন্যে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সংক্ষেপে বিষয়গুলি উপস্থাপনা করব। সব কিছু যে বিস্তারিত বলতে পারবো তা নয়, অনেক কিছুর বিষয় রয়েছে, তবে গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি বিষয় আমরা তুলে ধরব। এবং তারপরে আমাদের সঙ্গে রয়েছেন জনাব নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জনাব সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির অন্যতম সদস্য, এবং জনাব ইসমাইল জবিউল্লাহ, তিনি আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। এবং আমরা একটি টিম আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গঠন করে দিয়েছিলেন। আমরা 4 জন সেই টিমের সদস্য ছিলাম এবং আমরা অনেকগুলো মিটিং করেছি, পুঙ্খানুপুঙ্খে আলোচনা করেছি। এবং এই সম্বন্ধে যারা এক্সপার্ট রয়েছেন, তাদের প্রত্যেকের নাম হয়তো আলাদা করে বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু আমরা সকলের উপদেশ এবং সাজেশন, পরামর্শ, সেগুলো নিয়ে আমরা এই রিপোর্টটি তৈরি করেছি এবং আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করছি। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের, যেটা বললাম একটু আগে, যে নির্বাচন সংস্কার কমিটি, তাদের কাছে এই রিপোর্টটি দিয়েছি। তো আমি খুব সংক্ষেপে, কারণ এটা অনেক বিস্তারিত, অনেক কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে, যেগুলো হয়তো ঠিক এই মুহূর্তে সরাসরি বলার প্রয়োজন হবে না বা আপনারা জানেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তারপরে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সবাই এখানে আছি, আমরা সব প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ। সর্বপ্রথম যে কথাটি আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই যে সংস্কারের বিষয় কোনো নতুন কোনো বিষয় নয়। পৃথিবীর আদি যুগ থেকে মানব সভ্যতার যে শুরু, সেখান থেকে কিন্তু এই সংস্কার চলে এসেছে। মানব সভ্যতার বিবর্তন কিন্তু সংস্কারের উপর ভিত্তি করেই হয়েছে। সংস্কার এমন কোনো বিষয় নয় যে এটা আজকে আমরা একটা জিনিস সংস্কার করলাম, সংস্কার হয়ে গেল। এটা কিন্তু সেরকম কোনো বিষয় নয়। এটা একটা ইংরেজিতে যদি বলি যে কন্টিনিউয়াস প্রসেস, বা বাংলায় বলি চলমান বিষয়।
আজকে আমরা যে বিষয় নিয়ে সংস্কারের কথা বলবো, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আগামীকালই আবার এটা সংস্কারের প্রয়োজন হবে না, হতে পারে। এটা মানুষের চিন্তাধারা, পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, যেগুলোতে আমরা বিশ্বাস করি, সেই চিন্তাধারা যতক্ষণ আমাদের মস্তিষ্কে কার্যকর থাকবে ততক্ষণই কিন্তু আমরা সংস্কারের কথা বলে আসবো এবং সংস্কার করে যাব। এটাই পৃথিবীর নিয়ম। তো এই কথা বলে আমি উল্লেখ করছি যে দেখুন, সংস্কার আজকে আলোচিত হচ্ছে, এই সরকার আলোচনা করছে, বুদ্ধিজীবীরা আলোচনা করছেন, আপনারা সাংবাদিক মিডিয়া আপনারা আলোচনা করছেন, যারা চিন্তাবিদ তারা আলোচনা করছেন, শিক্ষকেরা আলোচনা করছেন, ডাক্তাররা আলোচনা করছেন, ইঞ্জিনিয়াররা আলোচনা করছেন। এরকম কোনো ক্ষেত্র নেই যেখানে সংস্কারের প্রয়োজন হবে না। তো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা আমরা মনে করি, দুনিয়ার সব সংস্কারই চলমান, তবে এই সংস্কার থেমেও থাকবে না এটা আমরা বিশ্বাস করি, কিন্তু জরুরি অত্যাবশ্যকীয় যে কিছু সংস্কার যেটা এই মুহূর্তে করা প্রয়োজন, আমরা কিন্তু সেগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছি এবং সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম কথাটি হচ্ছে এই যে দেখুন, আজকে আমরা এখানে এসেছি ডিসেম্বর 2024। তো ডিসেম্বর 2022, আজকে থেকে 2 বছর আগে 19শে ডিসেম্বর, সেই দিনটির কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। 2022 সালের 19শে ডিসেম্বর আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, আপনাদের হয়তো মনে আছে, আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আমরা কিন্তু ওয়েস্টার্ন হোটেলে গিয়েছিলাম এবং সেখানে তিনি আমাদের বিএনপির যে সংস্কারের যে দফা সেগুলো তিনি উপস্থাপন করেছিলেন জাতির সামনে। সে কথাটি কিন্তু একটু এখানে উল্লেখ করা প্রয়োজন এবং তার যে পরবর্তী অধ্যায় সেটাও এখানে উল্লেখ করা প্রয়োজন। আমরা কিন্তু একসঙ্গে কাজ করেছি কাজের সঙ্গে, এদেশে যে গণতন্ত্র মানা যে দলগুলো রয়েছে তাদের সকলের সঙ্গে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে গিয়েছি। এটা শুধু আজকের কথা নয়, আমরা দীর্ঘ বছরের পর বছর ধরে এটা করেছি এবং আমরা যখন সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিলাম তখনই কিন্তু আমরা এটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের সমমনা সবগুলো দলের সঙ্গে নিয়ে বসে এগুলো আলোচনা করব এবং আলোচনা করে সেখানে কিন্তু আমরা যোগ বিয়োগ করেছি এবং করে আপনারা জানেন যে পরবর্তীতে আমরা 31 দফায় উপনীত হয়েছি এবং সেই 31 দফার ভেতরেই কিন্তু এই সমস্ত সংস্কার আমরা চিন্তা ভাবনা করে যা পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি, জাতির সামনে উপস্থাপন করা হয়েছে এবং এটি একটু ঐক্যবদ্ধ প্রয়াসই ছিল। কাজেই যেটা আমি প্রথমেই যেটা বলেছি, সংস্কার তো নতুন কিছু বিষয় না। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, সবাই এই কথা বলেছে। তো সেই কথাগুলো আমি প্রথমেই পরিপ্রেক্ষিত বিবেচনা করে আমি এই কথাগুলো বলছি এবং এটা বলা প্রয়োজন যে সংস্কার তো কোনো আকাশ থেকে আসেনি, এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাই শুরুতেই, সেটা হচ্ছে এই যে এখানে সংস্কারের কিন্তু কোনো শেষ নেই, কিন্তু এখন আমি এই মুহূর্তে কোন সংস্কার করব? পৃথিবীর সব সংস্কারকে আমি করতে পারবো? সেই ক্ষমতা অথবা ক্যাপাসিটি অথবা সেটার যৌক্তিকতা সেটা কি আছে? তো আমরা যে কথাটি সবসময় বলি যে যেই সংস্কারগুলো আমরা এই মুহূর্তে অত্যাবশ্যকীয় বলে মনে করছি সেগুলোর প্রতি আমরা গুরুত্ব দিয়েছি এবং নির্বাচনী সংস্কার কিন্তু তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। আমি এখানে উল্লেখ করতে চাই প্রসঙ্গক্রমে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার, সেটি হচ্ছে সংবিধানের যে সংস্কারগুলি করা প্রয়োজন। সেগুলো আপনারা জানেন, ইতিমধ্যেই সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। পাশে বসা হচ্ছেন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি কিন্তু এই সংস্কারগুলো আমাদের যে প্রস্তাবগুলো সেগুলো সরকারের কাছে হস্তান্তর করেছেন এবং তিনি মিডিয়ার সামনে সেগুলি ইতিমধ্যে উপস্থাপন করেছেন। তো এখন কিছু নির্দিষ্ট কতগুলো বিষয়ে আমি আসি। সেটা হচ্ছে এই যে দেখুন, সরকার ইতিমধ্যে আমি যতদূর জানি গোটা 10 সংস্কার কমিশন করেছে এবং আমরা কিন্তু যেটা বলেছি 2 বছর আগে কাজ শুরু করেছিলাম, এখনো কিন্তু বসে নেই। আমাদের চেয়ারপারসন কিন্তু ইতিমধ্যে আমাদের বিএনপির
কতগুলো সংস্কার কমিটি করেছেন, যার মধ্যে আমি উল্লেখ করেছি ইতিমধ্যে যে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিটি, নির্বাচনী কমিশন, নির্বাচনী যে আমাদের যেগুলো প্রয়োজনীয় কাজ, অত্যাবশ্যকীয় আমি শব্দটি ব্যবহার করছি। তো এই কাজগুলো করার জন্যে আমরা কিন্তু বারবার বসেছি, আলোচনা করেছি, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, এবং সেখানে আমি যেটা বললাম যে যেগুলো অতি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সেখানে আমরা কিছু সুপারিশ আমরা তৈরি করেছি। আমি এখন হয়তো একটু বিস্তারিত সেই সুপারিশমালায় যাব, এবং সেখানে দেখুন 10টি বিষয় আমরা চিহ্নিত করেছি। 10টি না, আসলে 17টি বিষয়, তবে তার মধ্যে 10টি গুরুত্বপূর্ণ। আমি একটু আপনাদের কাছ থেকে কয়েক মিনিট সময় নিয়ে, আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, আমি একটু সময় নিয়ে আমি সেই বিষয়গুলো আগে আপনাদের কাছে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করতে চাই, তারপরে বিস্তারিত হয়তো আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো, সেখানে যাব। প্রথম বিষয়টি ছিল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত। এখানেও কিন্তু আমাদের একটি মতামত ছিল। তো আজকে আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে। সরকার একটি বিষয় কিন্তু আমাদের সঙ্গে একমত হয়েছে, যে আমরা যেটা বলেছিলাম এই বিষয়গুলো দেরি করলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তো আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি যে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন। তবে প্রক্রিয়াগতভাবে আমাদের কিছু মতামত ছিল। এখানে আজকে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গিয়েছে, আমি আর সেটার বিস্তারিত আলোচনায় এই মুহূর্তে আর যাব না। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে বিভিন্ন আইন রয়েছে। আপনারা জানেন যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, ROP যেটা আমরা বলে থাকি, এবং তার কিছু বিধিমালা রয়েছে। তো সেই বিষয়ে আমরা কিছু প্রস্তাব করেছি, এবং আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিটি রয়েছে, তার সঙ্গে আমাদের এই নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, তার সঙ্গে কিছু ওভারল্যাপিং বিষয় রয়েছে। অর্থাৎ আমি নির্বাচনের কোনো বিষয় যদি আমি পরিবর্তন করতে চাই, সেটা শুধু নির্বাচনী আইনে পরিবর্তন করলে হবে না, সেটা পাশাপাশি সংবিধানেও পরিবর্তন করতে হবে। তো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা প্রস্তাব দিয়েছি, এবং সেটা আমাদের সংবিধান কমিশন, আমাদের যে কমিটি রয়েছে বিএনপি, তারা কিন্তু ইতিমধ্যে সেটা তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন। এটা আমাদের এখানেও রয়েছে, এবং এটা রয়েছে এই কারণে যে এটা উভয় স্থানে পরিবর্তন করতে হবে। এবং দেখুন, একটা এর মধ্যে সরকার কিন্তু শেষ পর্যায়ে সে একটি কাজ করেছিল, বলা প্রয়োজন। আমাদের যে যেটা বলি যে জনপ্রতিনিধিত্ব আদেশ, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, RPO সম্বন্ধে আমরা যেটা বলি, সরকার শেষ মুহূর্তে এসে কিন্তু একটা মজার কাজ করেছিল। তারা 1973 যে অরিজিনাল যে আদেশটি ছিল সেটাকে বাতিল করে সম্পূর্ণ নতুন করে একটা আইন করেছিল। তো আমরা বলেছি যে এটা হয় কি, ইতিহাসের যে ধারাবাহিকতা, একটা সংবিধান অথবা গুরুত্বপূর্ণ আইন, সেগুলো কিন্তু অ্যামেন্ডমেন্ট হয় বছরের পর বছর বা যে কোনো সময় হতে পারে। কিন্তু আমরা যদি কোনো এক পর্যায়ে গিয়ে আমরা যদি সেই আগের আইনটি সম্পূর্ণ বাতিল করে দিয়ে সম্পূর্ণ নতুন একটি আইন আনি, বা সংবিধানের বেলায় এই কথাটি সত্য, সেটা করতে যাই, তাহলে অনেক সময় ইতিহাসের ধারাবাহিকতাটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই কারণে আমরা বলেছি যে আমরা যেটা আনবো, এখানে যেটা প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে RPOতে আমরা সংশোধনী আমরা আনতে চাই, সেটাকে বাতিল করে নয়। সরকার যেটা বাতিল করেছে সেই প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না, এবং সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ ওই হিস্টোরিক্যাল যে কননোটেশন এবং হিস্টোরিক্যাল যে কন্টিনিউটি, সেটা হারিয়ে যায়, এবং পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রজন্ম যখন এগুলি বিষয় নিয়ে গবেষণা করবেন বা কাজকর্ম করবেন, তখন কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়। সেই কারণে আমরা বলেছি যে এই ধরনের একটি সম্পূরক আদেশ সরকার এনেছিলেন, সেই সম্পূরক আদেশটি বাতিল করার জন্য। এর পরবর্তী জিনিসটা যেটা আমরা এনেছি সেটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য কিছু বিধিমালা, আইনের কিছু বিধিমালা থাকে। সব কিছু আইনে লেখা যায় না, এটাকে আইনটা বাস্তবায়ন করতে গেলে কতগুলি প্র্যাকটিক্যাল জিনিস লাগে, সেগুলো আমরা সাধারণত বিধিমালায় রাখি। এমনভাবে রাখি, এটা বিভিন্ন কারণে রাখা হয়। একটি হচ্ছে যে আইনের ভেতরে সব কিছু ডিটেলস রাখা যায় না, কিন্তু তার কি একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আইন তো প্রতিদিন পরিবর্তন করা যায় না, কিন্তু আমরা যখন ফিল্ডে গিয়ে যখন আমরা কাজ করি, তখন কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয়। আমরা কাজ করতে গিয়ে কতগুলো জিনিস আমাদের ভুল ধরা পড়ে, অথবা আমরা মনে করি এভাবে না করে ওইভাবে করলে ভালো হবে। সেই জন্য এটা একটা, কিন্তু এটা আমাদের নতুন কিছু নয়, এটা বিশ্বের ইতিহাসে সব দেশেই একটা আইনের সঙ্গে বিধিমালা করা হয়।
এবং সেই বিধিমালার কিছু কিছু পরিবর্তন আমরা মনে করছি এখন করা প্রয়োজন, সেই কথাগুলো আমরা বলেছি। এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন। তো এটা একটা বিধান আছে, এটা আমরা সবাই জানি। একটা সাধারণ নির্বাচনের আগে আপনারা জানেন যে 1/11-এর সময় একটা এলাকা সীমানা নির্ধারণ করা হয়েছিল। তো বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন যে তখন যে সীমানা যেভাবে যখন নির্ধারণ করা হয়েছিল সেটা কি কোনো উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছিল কিনা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা, এই প্রশ্নটি কিন্তু জনগণের আলোচনায়, সুধীজনের আলোচনায় উঠে এসেছে। তো সেই বিষয়টি আমরা অ্যাড্রেস করেছি এবং এখন আবার নতুন করে সেগুলি কিছু সংশোধন হয়েছে। 1/11-এর যে সীমানা নির্ধারণে যেগুলো আমরা রাজনৈতিক বলে মনে করি, পরবর্তীকালে কিছু কিছু সংশোধন হয়েছে। একটা প্রসেস আছে, আপনারা হয়তো জানেন যে প্রতিটি সাধারণ নির্বাচনের আগে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারেন যে এটা এই কারণে এই নির্বাচনী সীমানাটা যুক্তিযুক্ত নয়, তিনি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন। এই পদ্ধতি আছে। আমরা বলেছি এই পদ্ধতি যেহেতু আছে, এই পদ্ধতির মাধ্যমেই আমরা সীমানা নির্ধারণ পুনর্নির্ধারণ করার প্রয়োজন হলে সেইভাবে করে নিতে পারি। এর অর্থ এটা নয় যে 300 কনস্টিটিউয়েন্সি আবার নতুন করে সবকিছু নতুন করে নির্ধারণ করতে হবে, এটা কোনো কথা না। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এইসব সংশোধনীগুলো আমরা এনেছি। তারপরে যেটা রয়েছে যে নির্বাচনের সময় এবং অন্য সময় রাজনৈতিক দল এবং বিশেষ করে নির্বাচনের সময় যারা প্রার্থী হবেন তাদের যে আচরণ বিধিমালা, এখানে বেশ কিছু এই বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারের আমলে কিছু উদ্দেশ্যমূলক অনেক কিছু প্রভিশন ঢুকানো হয়েছিল। আপনারা জানেন যে তারা এমন একটা ব্যবস্থা তৈরি করেছিল যেখানে আইনগতভাবে তারা আইনকে ডিস্টর্ট করে তারা এমন কিছু অবস্থার সৃষ্টি করেছিল যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বিঘ্নিত হয়। তো আমরা সেই জিনিসগুলিকে সংশোধন করে আবার একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা সেই সংশোধনগুলোর কথা বলেছি। এবং রাজনৈতিক দলের যে নিবন্ধনের যে বিধিমালা, সেটাও কিন্তু সরকার আমাদের যে নর্মাল যে বিধিমালা ছিল সেটাকে পরিবর্তন করে তারা একটা অদ্ভুত একটা রাজনৈতিক দলের নিবন্ধন নীতিমালা করেছিল। আমরা সেটাও বলেছি সেটা সঠিক নয়। তারপরে দেখুন, এই নির্বাচনের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে এবং গুরুত্বপূর্ণভাবে জড়িত একটি বিষয়, সেটা হচ্ছে এনআইডি। আপনারা জানেন যে আপনারা যখন ভোট দিতে যান তখন এনআইডিটা দেখাতে হয়। এই এনআইডি দেখেন, এটা প্রথম থেকেই কিন্তু যখন থেকে বাংলাদেশে এই আমরা আইটি ইনফরমেশন টেকনোলজি ইউজ করে যখন থেকে এটা করা হয়েছিল, তারপর সবসময় এটা কিন্তু নির্বাচন কমিশনের তারা এটা নিয়ন্ত্রণ করত। কিন্তু আপনারা দেখেছেন সর্বশেষ এই সরকার তাদের যে পালিয়ে যাওয়ার আগে তারা কি করেছিল আপনারা জানেন। সেই এনআইডির যে কন্ট্রোলটা, যে সার্ভার, সেই সার্ভারকে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা যে উদ্দেশ্যমূলক এটা তার ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, সেটা আপনারা জানেন সেভাবে। তো আমরা কিন্তু এটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে এই পরিচয়পত্র এটা নির্বাচনের জন্য প্রত্যেকটি ভোটারকে ব্যবহার করতে হয়। দিস মাস্ট বি উইদিন the jurisdiction of the election commission, not the Congress. এটা কিন্তু ইজ এ কন্ট্রাডিকশন ইন প্রিন্সিপল, এবং আমরা সেই কন্ট্রাডিকশনকে বাতিল করার জন্য বলেছি। আর আরেকটি কথা এখানে পরবর্তী যে বিষয়টি, সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন হালনাগাদ করা। দেখুন এখানে আশা করি আমার সঙ্গে যারা আছেন তারাও আপনাদের বলবেন, আমরা শুনেছি, এটা আমি সঠিক বলতে পারছি না, আমরা মিডিয়াতে দেখেছি, তারা বলছে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করবেন। অত্যন্ত ভালো কথা। যে কথা হচ্ছে যে আমরা তো ভোটার তালিকা আজকে নতুন করছি না। এদেশে 1935 সাল থেকে, আজকে থেকে প্রায় 100 বছর আগে থেকে ব্রিটিশরা যখন প্রথম যখন এদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল শুরু করে ভারতবর্ষে, তখন থেকে আমরা দেখেছি যে আমরা কিন্তু প্রতি 10 বছর বাড়ি বাড়ি গিয়ে যেটা করি সেটা কিন্তু ভোটার তালিকা নয়, সেটা কি সেন্সাস করি আমরা, আদমশুমারি বাংলা। তো আদমশুমারি আমরা বাড়ি বাড়ি গিয়ে, ভোটার তালিকা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে করা হয় না, কোনোদিন করেন কেউ। আর আজকের যুগ, আজকে তো 1935 সাল নয়, 2024 সাল, প্রায় 90 বছর হয়ে গেছে। এখন তো সব টেকনোলজির যুগ। এখন তো এই যে সার্ভারের কথা একটু আগে বললাম, যে সার্ভার ইতিমধ্যে এস্টাবলিশ করা হয়েছে
নির্বাচন কমিশন কাছে ছিল, সেটা হস্তান্তর করা হয়েছে ওদের পার্সিয়ালি বা ফুললি হোম মিনিস্ট্রির কাছে, সেটা আমরা ফিরিয়ে আনতে বলেছি। কিন্তু এই তথ্যগুলো কিন্তু আমাদের সার্ভারে ইতিমধ্যে আছে। এখন যেটা প্রয়োজন সেটা তো নতুন করে ভোটার তালিকা করার কোনো প্রয়োজন নেই, এখন হচ্ছে এটাকে আপডেটিং করা। এবং অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা ইনফরমেশন টেকনোলজি এখন আমাদের হাতে আছে, আপডেট করার বিষয়টিও কিন্তু এখন আর বাড়ি বাড়ি গিয়ে করার প্রয়োজন করে না। কেন বলি, এটা আপনারা জানেন, তারপরে একটু ব্যাখ্যা করছি। এই যে ডেটাবেস তৈরি হয়েছে সেখানে কিন্তু আমাদের কিন্তু একটা জন্ম সনদ প্রক্রিয়া শুরু হয়েছে, আপনারা জানেন, এবং সেটাও কিন্তু কম্পিউটারাইজড। যে প্রত্যেকটি মানুষের বয়স কত, কোন দিন কত বয়স হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক্যালি কম্পিউটারে আমাদের সার্ভারে রয়েছে। আমি যদি আসলে সত্যিকার অর্থে অনেস্টলি সঠিক ভোটার তালিকা আমরা করতে চাই, তাহলে কিন্তু আমার বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কম্পিউটার AI, আজকাল জানেন আপনারা AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আজকে কিন্তু আমার কম্পিউটারকে বলে দিলে কম্পিউটার নিজেই কিন্তু সেটা আপডেট করে দিত, এবং সেটা হলো অ্যাবসলিউটলি অ্যাকুরেট হবে। কারণ আরেকটি যে ডেটাবেস আমাদের আছে জন্ম সনদ, সেটা যদি থাকে আমি কোন দিন কত তারিখে কে অটোমেটিক্যালি 18 বছর হয়ে যাবে, ভোটার হয়ে যাবে, এটা কিন্তু কম্পিউটারই করে দিতে পারে। সেটার জন্য আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং এটা টোটালি আননেসেসারি, এবং এতে ভুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এই বিষয়টি নিয়ে আমরা স্পষ্ট বলেছি যে এটা আপডেট হবে, অটোমেটিক্যালি আপডেট হবে। আর যিনি মৃত্যুবরণ করেছেন সেটা আপনারা জানেন, ইউনিয়ন পরিষদে সেটা রেকর্ড হয় অটোমেটিক্যালি, সঙ্গে সঙ্গে এটা আপডেট হয় সার্ভারে, এবং সেটার সঙ্গে আমি যদি আমাদের ভোটার তালিকা টাই আপ করি, অটোমেটিক্যালি যারা মারা গেছেন তার নামটা বাদ চলে যাবে ভোটার তালিকা থেকে, এবং যার 18 বছর হয়ে গেছে সে যেদিন 18 বছর হবে সেদিন অটোমেটিক্যালি এটা ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবে। কাজে আজকে আমরা মডার্ন টেকনোলজির যুগে বাস করছি, এটা তো কোনো সমস্যাই নয়। এরপরে কয়েকটা বিষয় রয়েছে, আমি 10টা বলেছিলাম প্রধান, আর এর তার বাইরে কয়েকটা বিষয় রয়েছে অত সরাসরি মানে কি বলে এগুলা সংশ্লিষ্ট বিষয়, একেবারে হয়তো ডিরেক্টলি নাও হতে পারে। যেমন একটি বিষয় হচ্ছে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2023 সালে করা হয়েছিল। আমরা বিশেষ করে এটাকে আরো আপডেট করা দরকার, এটাকে সঠিক করা দরকার, এবং সেই প্রস্তাবগুলো আমরা করেছি। আরেকটা যেটা সাধারণ জেনারেল প্রিন্সিপালের ব্যাপার, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি। এখানে দেখুন, আমি একটু ব্যাখ্যা করে বলি। আমরা কিন্তু বাংলাদেশে একদিনে নির্বাচন করি, একই দিন। ইংল্যান্ডে কিন্তু সেভাবে হয়, আমেরিকায় সেভাবে হয়। আমাদের বন্ধুরাষ্ট্র ভারতে কিন্তু 1 মাস না 2 মাস না 3 মাস ব্যাপী নির্বাচন, আমরা সেভাবে নির্বাচন করি না। সাধারণ নির্বাচন আমরা সেভাবে করি না, কারণ এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে। অনেকে বলেন, আপনি জানেন, এটা আপনার জানা আছে, এক জায়গায় যদি নির্বাচন আগে হয়ে যায় সেটার ফলাফল কিন্তু আরেক জায়গায় নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এটা হিউম্যান সাইকোলজি। আমরা বাংলাদেশে সবসময় করে এসেছি একদিনে নির্বাচন। তো একদিনে নির্বাচন করতে গেলে আপনারা এটাও জানেন যে প্রায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন হয়। এটা একটা মহাযজ্ঞ এই প্রক্রিয়া, আপনারা দেখেছেন। তো এখন সেখানে নির্বাচন কমিশন, তার তো পক্ষে এটা সম্ভব নয় যে তারা লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ করবে, এটা সম্ভব না। কাজে তাদেরকে কি করতে হয়, সরকার থেকে তাদেরকে সেই সময়টার জন্য একটা বিশেষ আইনের মাধ্যমে দে হ্যাভ টু কমিশন সব। তারা সিভিল সার্ভেন্টকে কমিশন করেন, তারা পুলিশ সার্ভিসের লোককে কমিশন করেন, তার প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর লোককে কমিশন করেন, এটা করতে পারেন। তো এখন বিষয়টি হচ্ছে এই যে এখন এই কাজটা করতে গেলে কিন্তু সরকার কিন্তু এইগুলো নিয়ে অনেক খেলা করেছে, এবং অনেক খেলা করার মাধ্যমে তারা যেভাবে প্রশাসনের মাধ্যমে নির্বাচনকে কুক্ষিগত করতে পারে সেইটা সামনে রেখে তারা কিন্তু অনেক কিছু পরিবর্তন করেছে। কিন্তু আজকে আমাদের বক্তব্য কিন্তু স্পষ্ট, সরকারি কর্মকর্তা কর্মচারীদের তারা যে রাজনৈতিক ভূমিকা পালন যাতে না করতে পারে, তারা যাতে নিরপেক্ষভাবে, আমরা যে কথাটি বারবার বলে এসছি, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। বাংলাদেশের ভোটার তারা যাকে ভোট দেবে, যারা মেজরিটি হবে, তারা জনগণের প্রতিনিধি হিসেবে সরকার গঠন করবে। এখানে আমি ম্যানিপুলেট করতে যাবো কেন? সেটাই করা হয়েছিল বিগত স্বৈরাচারী সরকারের সময়, আমরা সেগুলো সংশোধন চেয়েছি। আর আরেকটি রিলেটেড বিষয় হচ্ছে যে আপনারা হয়তো জানেন এটা, গণমাধ্যম কিভাবে তারা নির্বাচনের সময় তারা আচরণ করবে সেই ধরনের কিন্তু একটি আইন বিগত সরকার করেছে।
এবং আপনারা এটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে, আপনারা জানেন। আমি ছোট্ট একটি উদাহরণ দিব যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সংবাদ মাধ্যম কি দূতের ভিতরে প্রবেশ করতে পারবে কি পারবে না, সেখানে কি ক্যামেরা লাগানো হবে কি না, যদি একটা সংবাদ মাধ্যম সেখানে ক্যামেরা ফিট করতে চায় করতে পারবে কি, এই জন্য অনেক কিছু সেন্সিটিভ বিষয় রয়েছে। এবং আমরা দেখেছি বিগত সরকার এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, এটাকে বলে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি কিন্তু গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ট্রান্সপারেন্সি ব্যক্তি রেখে কিন্তু গণতন্ত্র হতে পারে না। তো আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দিয়েছি এবং আমরা সমস্ত নির্বাচন প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট রাখার জন্য যা যা করার প্রয়োজন সেখানে সেই সংক্রান্ত কিছু আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছি, সংস্কার প্রস্তাব দিয়েছি। আর সর্বশেষ একটি বিষয়, সেটি আমি উল্লেখ করব, যে নারীর ক্ষমতায়ন এবং নারীর যে রিপ্রেজেন্টেশন, এটা একটা বাস্তব কথা, আমরা ফিল্ডে দেখেছি। এটা কিন্তু আমরা সবসময় মুখে বলি, কিন্তু আসলে বাস্তবে গত 53 বছরে আমরা কতটুকু অর্জন করেছি আমরা জানি না। আমি একটু স্পষ্ট করবো, এখানে এক মিনিট সময় নেব। আপনারা জানেন যে প্রথমে 15 জন রিজার্ভ সিটের ব্যবস্থা করা হয়েছিল জাতীয় সংসদে। সেখানে কি বলা হয়েছিল, সেখানে যে প্রিয়াম্বলে একটি যুক্তি দেওয়া হয়েছিল যে আমরা বিশ্বাস করি এই প্রস্তাবটি যদি 10 বছর বা একটা নির্দিষ্ট সময় থাকে, তারপরে নারীর ক্ষমতায়ন হলে ভবিষ্যতে নারীরা সমান তালে পাশাপাশি পুরুষের পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করবেন এবং তারা নির্বাচন করবেন, এবং তখন আর এই প্রভিশনটি রাখার প্রয়োজন হবে না। ইট ওয়াজ কল্ড এ টেম্পোরারি ক্লজ। কিন্তু বাস্তবে কি দেখা গেল, বাস্তবে যখন সেই পিরিয়ডটা শেষ হয়ে গেল 10 বছর, তারপরে দেখা গেল সেই 15 সংখ্যাকে আমরা বাড়িয়ে 30 করলাম। অর্থাৎ সেই সমস্যাটি সমাধান তো হলোই না, বরং এটাকে আমাদের দেখা গেল যে নারী ক্ষমতায়নের জন্য আমাদের আরো যে রিজার্ভেশন অফ সিটস ফর উইমেন সেটাকে বাড়াতে হবে। তারপরে দেখেন সেই 30 থেকে 45 হয়েছে, 50 হয়েছে। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে নারী ক্ষমতায়ন সত্যিকার অর্থে কি এই রাজনৈতিক প্রক্রিয়া নারী ক্ষমতায়ন কি সত্যিকার অর্থে হয়েছে? হয়নি। তো কাজে এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা এটি চিন্তা করছি। আমি এটা সরাসরি বলছি, এই বিষয়টি নিয়ে কিভাবে আমরা করতে পারি সেই সুপারিশটি কিন্তু আমরা এই রিপোর্টে এখনো অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা এটা আলোচনা করছি এবং আমরা নারীদের মতামত নিচ্ছি, সুধীজনদের মতামত নিচ্ছি, এবং এটা করে আমরা পরে এটা সংশোধন করব। তবে আমাদের কথা কিন্তু অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের জনসংখ্যার যদি ডেমোগ্রাফি যদি আপনারা স্টাডি করেন, তাহলে দেখবেন যে অর্ধেকের বেশি কিন্তু নারী বাংলাদেশের ডেমোগ্রাফিক প্যাটার্ন। এবং সেখানে সংসদে মাত্র 10%, 15%, তাও রিজার্ভ সিটের মাধ্যমে যদি আসে, তাহলে সত্যিকার অর্থে কি নারীর ক্ষমতায়ন হয়েছে কিনা আপনি নিজে বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করে দেখুন, আসলে তো হয়নি। তো এটা অত্যন্ত কমপ্লেক্স একটা বিষয়। আমরা এটা আরো চিন্তা ভাবনা করছি এবং করে ভবিষ্যতে আমরা এই বিষয়ে সুনির্দিষ্ট মতো করব। তো এই সবগুলো কথা বলে সর্বশেষ যে পয়েন্টটি আমি সেটা বলছি, সেটি হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন এটাকে শক্তিশালী করতে হবে এবং একটা যেটাকে বলে যে লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি হয়, যেখানে প্রতিটি নাগরিক যিনি নির্বাচন করতে চাইবেন তিনি যেন সুষ্ঠু নিরপেক্ষভাবে জনগণের যে মতামত সেটা নিয়ে তিনি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এজন্য কিন্তু নির্বাচন কমিশন এবং আমাদের এই সমস্ত সামগ্রিক আইন যে বিধান প্রবিধান বিধিমালা যা কিছু রয়েছে সবগুলোকে নিয়ে আমাদের একটি হোলিস্টিক একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমরা আসলে সেই পরিবেশ সৃষ্টি করব যেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে জনগণের সত্যিকার প্রতিনিধি, দামি প্রতিনিধি নয়, ভুয়া প্রতিনিধি নয়, সত্যিকার প্রতিনিধিরা যাতে জাতীয় সংসদে যে তাদের নেতা নির্বাচন করে একটি সরকার গঠন করতে পারে, এটাই তা আমি মূল বিষয়গুলো আলোচনা করছি। আপনারা যখন প্রশ্ন করবেন বা এখন যদি চান কোনো ডিটেলসে যেতে আমি সে কথাগুলো বলতে পারি। আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি ইতিমধ্যে তাদের নাম বলেছি, তারাও রেসপন্ড করবেন এবং আপনাদের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেবেন। আমিও হয়তো মাঝখানে এসে কিছু ডিটেলস আপনারা জানতে চাইলে আমি বলব। ধন্যবাদ। সংবিধানে আপনারা পররাষ্ট্রনীতি কি বুঝছেন? পররাষ্ট্রনীতি এখন বাংলাদেশের সঙ্গে একটা বই সম্পর্ক যাচ্ছে বাংলাদেশের,
আর সেক্ষেত্রে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোনো সংবিধান বা কোনো প্রত্যাশা আমি একটু বলে দিই আজকে নির্বাচনী আমরা যে সংস্কারগুলো এটা যখন আপনি প্রশ্ন করবেন, অবশ্যই করবেন, এবং এখানে আছেন আমাদের সালাউদ্দিন সাহেব আছেন, তিনি উত্তর দিবেন, কিন্তু এই ফোরামে না। স্যার, নির্বাচনের সংশ্লিষ্ট আপনি তো বললেন যে আসলে এই সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে, তার মধ্যে নির্বাচন কমিশন সবচেয়ে আগে। সেই ক্ষেত্রে আপনারা যে প্রস্তাবনা সবচেয়ে আগে বলি নাই, আমি বলছি যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নির্বাচন প্রক্রিয়াটা সংস্কারের কথা বলেন, আপনার প্রস্তাবনা দিয়েছেন। আপনাদের কতদিন লাগতে পারে এবং দেশে একটি নির্বাচনের জন্য যে এই সংস্কারগুলো সম্পূর্ণ করা কতদিন লাগতে পারে বলবেন? আপনি বলেন, আমি বলবো পরে। আমি তো বললাম, বলেন। আমরা যেসব প্রস্তাব করেছি এগুলেন প্রস্তাব অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া দ্রুতই সম্পাদন করা সম্ভব, কারণ এখানে এমন কোনো প্রস্তাব করা হয় নাই যেটা নতুন করে কোনো কিছু করতে হবে। আমরা নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেছি, নির্বাচন কমিশনের একটা সচিবালয় করা, তাদের কিছু ক্ষমতা দেওয়া ইত্যাদি, এবং অন্য আইনগুলি প্রচলিত আইনের মধ্যেই আছে। আর কিছু প্রস্তাব আছে ডেভেলপ করার জন্য আর কি, কাজে এটার জন্য অধিক সময়ের প্রশ্ন নাই। যেমন আমাদের মঈন খান সাহেব বলেছেন যে একটা নির্বাচনে বেসিক কাজ হলো ভোটার তালিকা প্রণয়ন করা আর কি। সেই ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে বলা আছে আমাদের দেশে যে এটা আপডেটেড হয় আর কি, তাই না? যে এটা এবং এটা করার জন্য আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমেই এটা অটোমেটিক্যালি হতে পারে এবং এটা দ্রুতই সম্ভব। বাড়ি বাড়ি যে মানে এখন মানে একটা পত্রিকায় দেখলাম আর কি, আপনারাই লিখছেন হয়তো আর কি, যে 2025 সালের ফেব্রুয়ারির প্রথম 1 তারিখে নির্বাচনে ভোটার তালিকা ঘোষণা করা হবে এবং এটা নিয়ে বাড়ি বাড়ি যে এটা আবার পুনর্বিবেচনা করা হবে 2026 সালের মার্চে আর কি। আমরা এটা বুঝি নাই আর কি, যে এটা কি এক্সারসাইজ এটা আর কি, আমরা বুঝি নাই। ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হলো যে তালিকা আপনি ঘোষণা করলেন, নর্মাল নিয়ম হলো তালিকা ঘোষণা করার সঙ্গে এটাও ঘোষণা করা হয় যে যদি কারোর নাম এতে যদি যুক্ত না হয়ে থাকে তাহলে তারা স্থানীয় নির্বাচনী কার্যালয়ে যেয়ে তাদের নাম অন্তর্ভুক্ত করবেন। কারণ যদি অভিযোগ থাকে যে এমন কারো নাম অন্তর্ভুক্ত হয়েছে যে আসলে বেঁচে নাই, কিংবা সে দেশে নাই, কিংবা সে এই কারণে, আমাদের দেশে কিছু কিছু কারণ আছে যে কারণে ভোটার হওয়া যায় না আর কি, যেমন নির্বাচনে অংশ নেওয়া যায় না, উন্মাদ হয়ে গেল একজন, কিংবা এমন কিছু মামলা আছে যেগুলো মামলায় শাস্তি পেলে আর এটা হওয়া যায় না। সেরকম যদি কারো নাম যুক্ত থাকে তাহলে বলবে যে না এটা হলো না, তাহলে তো আপনার ভোটার তালিকা হয়ে গেল। দেন আপনার নির্বাচনী প্রস্তুতি, আমরা সবাই জানি আর কি, যে নির্বাচনী প্রস্তুতি মানে হলো যে আপনি একটা শিডিউল ঘোষণা করবেন, সেই শিডিউল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র সাবমিট করবে, এগুলো করবে, একটা যা নির্বাচনী নিয়ম আর কি। এগুলো সবকিছু করতে মানে এত বেশি সময় লাগার কথা না। এখন আপনি এই সংস্কার প্রস্তাবে যদি আপনি এমন নতুন কিছু নিয়ে আসেন যেগুলো মানুষের বুঝে উঠতে সময় লাগবে বা বোঝাইতে সময় লাগবে, তাহলে ভিন্ন কথা। আমরা যেসব প্রস্তাব দিয়েছি সেগুলোর প্রস্তাব মেনে নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি বিলম্ব হওয়ার কোনো প্রয়োজন হবে না। বিষয় হচ্ছে আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাব দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে সুচিন্তিতভাবে, এক্সপার্ট কমিটির সাথে বসছি, আমরা অনেকবার এক্সারসাইজ করেছি। এখানে একটি অংশ আছে সাংবিধানিক সংস্কারের বিষয় আছে, একটা অংশ নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন যে কাজটা করছে তার সাথে আর্টিকেল 72, আর্টিকেল 123 অব দ্য কনস্টিটিউশন, এবং যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন ছিল আর্টিকেল 58, এগুলো জড়িত আছে। এগুলো আমরা সব
বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের কাছে দিয়েছি, এখানেও আমরা এটা পুনরুল্লেখ করেছি। আর যে বিষয়গুলো আপনারা উত্থাপন করেছেন যে সময় কতটুকু লাগবে এই সংস্কারের জন্য, এটা অধিকাংশই আইনি সংস্কারের বিষয়, কাগজের বিষয়, এবং প্র্যাকটিক্যালি যে কাজগুলো নির্বাচন কমিশন সময় নেয় সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন, যেটা আপডেট হালনাগাদ করা হয়, সেটার একটা নিয়ম আছে, বিধিও আছে। জানুয়ারির 2 তারিখে খুব সম্ভবত খসড়া তালিকা প্রকাশ করা হবে। তারপরে প্র্যাকটিক্যালি কি কি ভুলভ্রান্তি আছে, ইনক্লুশন অফ নিউ ভোটার্স, আর যেগুলা মারা যান ভোটার তালিকা তাদেরকে এক্সক্লুড করা, এবং গোয়া ভোটারগুলো স্ক্রুটিনি করা, এগুলো প্র্যাকটিক্যাল কাজ। তারপরে নির্বাচনী কাজের মধ্যে যেগুলো সময় নেয় সেটা হচ্ছে নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পোলিং এজেন্ট নিয়োগ ইত্যাদির জন্য কিছু সময় লাগে, ডিলিমিটেশনের জন্য কিছুটা সময় লাগে, শুনানি করতে হয়, সীমানা নির্ধারণ। তারপরে যে কাজগুলো, এগুলো সবগুলো গোছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এখন সরকারের সংস্কারের আরো বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার বিভাগ আছে, এগুলো সব সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশিতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। এটা হচ্ছে আপনাদের প্রথম ভাগের কথা। দ্বিতীয় ভাগ হচ্ছে যে আইনি সংস্কার। এই আইনি সংস্কারগুলোর মধ্যে একটা ঐক্যমত সৃষ্টি হতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক শক্তি, স্টেক হোল্ডার, বিশেষজ্ঞগণ, তারা তাদের মতামত দিয়েছে। সেই রিকমেন্ডেশনসগুলো এই ডিসেম্বরের শেষ নাগাদ সরকারের কাছে জমা হবে বলে আমরা জানি। এরপরে আলাপ আলোচনা হবে এবং আমাদের বিশ্বাস অধিকাংশ সংস্কার প্রস্তাবের মধ্যে একটি বৃহত্তর ঐক্য সৃষ্টি হবে বা সবাই একমত হতে পারবেন। কিছু কিছু প্রস্তাব তো অবশ্যই থাকবে যেখানে দ্বিমত থাকতেই পারে। তো সুতরাং সেই রিকমেন্ডেশনসগুলো ফাইনাল হওয়ার পরে আপনারা পরিষ্কার একটা ধারণা পাবেন যে প্র্যাকটিক্যালি আমাদের কয়দিন সময় লাগবে একটা ইনক্লুসিভ, ফ্রি, ফেয়ার ইলেকশন অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ। একজন করে যদি বলে তাহলে ভালো। এই কথাটা যেটা মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নির্বাচনী এই দুর্বলতাটাই সবচেয়ে বেশি দেখা যায়। নির্বাচন কমিশন আসলে পুরোটাই সরকার, যারা ক্ষমতাসীন দল তারাই অতীতে 3টি নির্বাচন, এইটা তো এক্স্যাক্টলি কি বলবেন, মানে কিভাবে শক্তিশালী করা যায় 3-4টা পয়েন্ট? না, আমরা তো বলেছি ইতিমধ্যে, গভর্নমেন্ট ইন প্লেস আছে বা হবে, এটাই ছিল সবচাইতে বড় বাধা ফ্রি ফেয়ার ইলেকশন না হওয়ার পথে। সরকার যখন একটু 1 মিনিট, হ্যাঁ, সরকার যখন নির্বাচন কমিশনটাকে নিজের একটা মানে মরসি পাট্টা বলে মনে করে, তখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এবং সেই কারণেই কিন্তু আমরাও বলেছি, সবাই বলেছিলেন একসময়, যে একটা যদি সরকার থাকে, কেয়ারটেকার বা ইন্টারিম বা তত্ত্বাবধায়ক, যেই নামেই ডাকি না কেন, যখন এই সরকার যারা থাকবে তাদের যখন নির্বাচনী, আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, এই সরকারের তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারের যারা থাকবেন তাদের যখন নির্বাচনী ফলাফলে কোনো ইন্টারেস্ট থাকবে না, এটি কিন্তু মুমকিন। তখনই কিন্তু তারা এই নির্বাচনের ফলাফলটাকে প্রভাবিত করার ব্যাপারে ইন্টারেস্টেড হবে। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট বিহাইন্ড কেয়ারটেকার গভর্নমেন্ট। আশা করি আপনার প্রশ্ন। স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। এটা হচ্ছে স্যার, আমি একটা বই পড়েছি, আপনার নেতৃত্বে রাতের ভোট নিয়ে আমরা কাজ করেছি। স্পেসিফিকভাবে স্যার আমি জানতে চাই যে রাতে প্রশাসনকে ব্যবহার করে রাতে যাতে ভোট না হয়, ওইভাবে ওইটার জন্য আপনার কোনো সংস্কার চেয়েছেন? সবগুলোই কিন্তু সেই উদ্দেশ্যে। রাতে কেন ভোট হবে? ভোট তো সকাল ধরেন 8টা থেকে 4টা বা 9টা থেকে 5টা। মানুষ সব, আমি একটা কথা বলেছি, আপনার প্রশ্ন উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়েছি। গণতন্ত্রের মূল কথা হচ্ছে ট্রান্সপারেন্সি। যখন ট্রান্সপারেন্সি থাকবে, ভোট প্রক্রিয়া যখন ট্রান্সপারেন্সি থাকবে, এটা তো লুকানোর কিছু নাই। মানুষ লুকিয়ে চুরি করে, মানুষ লুকিয়ে ডাকাতি করে। এখানে তো ভোটে কেন সমস্যা হয়েছে? তারা লুকিয়ে চুরি ডাকাতি এগুলো করতে চেয়েছে, সেই জন্য। আমরা প্রস্তাব যেটা করেছি সেটা হলো, যাদের নেতৃত্বে ওই সব অপকর্ম হয়েছে, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে তারা বিতাড়িত হয়েছে, তারা পলায়ন করেছে। যাদের মাধ্যমে অপকর্ম করা হয়েছে
তাদের ব্যাপারে আমরা তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি, এবং ওই ধরনের লোকরা যাতে নির্বাচনী প্রক্রিয়া না থাকে সেটা আমরা প্রস্তাব করেছি। কাজে আমরা বিশ্বাস করি যে, যেটা খান সাহেব বললেন আর কি, যে সরকার ক্ষমতায় থাকতেছে তার নির্বাচনে বিজয়ী বা পরাজয়ের কোনো স্টেক নাই, কাজেই নিরপেক্ষভাবে কাজ করবে। আর যারা নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকবে তাদের মধ্যে যারা এই ধরনের অপকর্মের সঙ্গে আগে যুক্ত ছিল কিংবা যুক্ত হতে পারে তাদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিয়ে এমন লোকদেরকে নিযুক্ত করা যারা এই ধরনের অপকর্মে যুক্ত হবে না, সেই চেষ্টা করা। আমার প্রশ্ন ছিল যে আমরা আসলে আমি লিখিত বক্তব্যটা পেলে এত স্পেসিফিক হবে, আপনারা যে আরপিও তারপরে নির্বাচনী সীমানা যে ধরনের সংস্কার দিচ্ছেন মোটা থাকে 10টি 17টি, কাগজ পেলে আমরা স্পেসিফিক বুঝতে পারবো আমরা আপনাদের বক্তব্যে কি ধরনের কি পয়েন্ট আপনারা দিয়েছেন এটা আমরা আসলে বুঝতে পারি। এটা একটা বিষয় যে কাগজে কি ক্লিয়ার হবে কিনা, স্পেসিফিক বুঝবো কিনা যে কি ধরনের আপনারা সংস্কার দিয়েছেন, মানে বিদ্যমান যা আছে কি প্রস্তাব দিয়েছেন সংস্কার সুপারিশ করে। আরেকটা বিষয় যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার যে বিষয়টা বলা হয়েছে এটা ভোটকে বিলম্ব করবে কিনা, আমরা সেই সংখ্যা করছি ভোটকে বিলম্ব করবে কিনা, যে বাড়ি বাড়ি গিয়ে যে তালিকাটা করার উদ্যোগ নেওয়া হচ্ছে সেটা আসছে যে নির্বাচন সেটাকে বিলম্ব করবে কিনা সেটা মনে করেন কিনা, আর এবং স্পেসিফিক আমরা টাইম লিমিট দিয়ে দিয়েছে বোধহয় মার্চের 2 তারিখ পর্যন্ত টাইম লিমিট। আপনি যে প্রশ্নটি করেছেন আমরা কিন্তু ইতিমধ্যে উত্তর দিয়ে দিয়েছি আপনার প্রশ্নটা আগে। আমি একটু টেস্ট করি ভাই, এটা অপ্রয়োজনীয়। একটা হচ্ছে যে আপনারা সীমানার ব্যাপারে কি সীমানা পুনর্নির্ধারণ পরে করা হয়েছিল, এখন যে সীমানার যে অবস্থা আছে এই সীমানা বহাল রেখেই কি নির্বাচনের প্রস্তাবনা দিয়েছেন কিনা, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এখনই বললেন যে আসলে যারা অভিযুক্ত ছিল এর আগে নির্বাচন প্রক্রিয়ার সাথে তাদেরকে না রেখে নতুন করে, তো গভর্নমেন্টের আসলে আপ টু বটম সবাই তো নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে, এই কোটা ম্যান পাওয়ার আমি বলছি আপনি বলবেন। আমি আপনার প্রথম প্রশ্ন যেটা করেছেন যে দ্বিতীয়টাই আগে বলি, যারা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন আমি কিন্তু অনেক আগে বলেছিলাম যে ঢাকায় এই যে আগে বিগত সরকার ছিল ঢাকায় কম্পিউটারে 4টি বাটন টিপ দেয়, আপনাদের মনে আছে কিনা জানি না। একটা হচ্ছে ডিসি, দ্বিতীয় বাটন হচ্ছে এসপি, তৃতীয় বাটন হচ্ছে টিএনও এবং চতুর্থ বাটন হচ্ছে ওসি। এগুলো কিন্তু মূল এই 4জন। এবং ঢাকা থেকে আমি বলছিলাম যে এই 4টি বাটনে কম্পিউটারে টিপ দেওয়া হয়, 300 আসনের নির্বাচনী রেজাল্ট শিট প্রিন্টার থেকে বেরোতে আসে। তো কাজে আপনার যদি এই কনসেপ্টটা একটু চিন্তা করেন তাহলে বুঝবেন আসলে লক্ষ লক্ষ সবাই আসলে সরকারে 20 লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে, 20 লক্ষ কর্মকর্তা কর্মচারী নির্বাচনের সঙ্গে জড়িত হয় না। আমি বলেছি হয়তো 1 লক্ষ হতে পারে বা 2 লক্ষ হতে পারে। তো কাজেই এইটা শোনেন, ইচ্ছা যদি সৎ থাকে অনেস্ট, এগুলি সমস্যা সমাধান করা কোনো কঠিন নয়। এটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট। আমি একটা প্রত্যক্ষ উদাহরণ দিই, আপনারা কি ভুলে গেছেন বা আপনারা তো অনেকে ইয়াং, আপনারা দেখেন নাই 1991 সালে কিন্তু একটা কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসের ভিতরে 90 ডেজ একটা নির্বাচন করেছিল, যে নির্বাচন এখনো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে বিবেচিত হয়। কাজে এগুলো আসলে কোনো সমস্যা নয়, এগুলো অনেক প্রশ্ন করতে পারবেন, অনেক উত্তর দেওয়া যাবে। কিন্তু মূল কথাটি হচ্ছে যে শোনেন, আমাকে আমার হৃদয়কে প্রশ্ন করতে হবে, আমি কি অনেস্টলি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই কিনা। করতে চাইলে করাটা কোনো সমস্যা। আমি যদি না করতে চাই আমি 1000 রকমের কন্ট্রাপশন তৈরি করতে পারি। বলেন মানে ব্যাপারটা হচ্ছে যে মানে ধরেন একটা জেলায় একজন রিটার্নিং অফিসার ছিল, সহকারী রিটার্নিং অফিসার ছিল। আপনার কি মনে হয় আর কি যে ওই পদের আর লোকজন নাই আমাদের? 1, 2 নম্বর, আমরা কিন্তু এই কথাও বলি নাই যে তাদের সবাইকে বদলায় দিতে হবে। আমরা বলেছি যে তদন্ত করে যাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধের অভিযোগ থাকবে তাদের বদলাতে হবে। এটা এমন কোনো কঠিন কাজ না, এটাকে আপনার জটিল মনে করলে বিরাট জটিল, আসলে তো বড় জটিল না এটা আর কি। কথা বুঝতে পারছেন? আরেকটা হলো যে মানে এটা সব সময় হয়েছে। আরেকটা হলো যেটা আপনার এই যে সিটের ব্যাপারে যেটা বললেন, ডিলিমিটেশনের ব্যাপারে যেটা বললেন, এটা আমরা চাই বা না চাই, আমরা তো উনি বলেছেন যে একটা সময়ে বিএনপিকেই টার্গেট করে সিটের ভাগাভাগি হয়েছে। যেমন মুন্সিগঞ্জ, মানিকগঞ্জে সব সিট আমরা পাইতাম, সীমানা আপনার ওখানে সিট কমায় দেওয়া হয়েছে।
কথাটা বুঝতে পারছেন? এরকম ধরনের হয়েছে তো ঘটনা আর কি। কিন্তু এটা সমাধানের জন্য তো খালি আমাদের প্রস্তাবের খুব একটা জরুরি না। প্রত্যেক নির্বাচনের আগে এটা নির্বাচন কমিশন থেকে এটা একটা নোটিফিকেশন হয় যে আসন পুনর্বিন্যাসের ব্যাপারে কারো কোনো প্রস্তাব আছে আপত্তি থাকলে হ্যাঁ আমরা নীতিগতভাবে আমরা ডিলিমিটেশনের একটা প্রস্তাব করেছি, নজরুল ভাইকে সহযোগিতা করছি। যোগাযোগ ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং ভোটারের সমতা, সামনে রেখে এটা ডিলিমিটেশনের এটা বেসিস সবসময়। কিন্তু কোনো বিশেষ উদ্দেশ্যে এটা অনেক সময় অন্যরকম করা হয়। তো এই নিয়ে অভিযোগ করে, এই নিয়ে তদন্ত করে ডিসিশন যে কোনো সময় নেওয়া যাবে আর কি। এইটার জন্য নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। বেসিক হচ্ছে এগুলো উপসর্গ, আপনারা যা বলছেন এগুলো উপসর্গ। রোগ হচ্ছে কেয়ারটেকার সরকার না থাকাটা। কেয়ারটেকার সরকার পুনর্বহাল হলে এই সমস্ত উপসর্গ আর থাকবে না। আর যে সমস্ত প্রশ্ন আপনারা করেছেন, এই যে অফিসারদের নিয়োগ ঠিক, এগুলো সবই হচ্ছে উপসর্গ, এগুলো কিছু থাকবে না। ফেয়ার ডিলিমিটেশন, সাংবিধানিক সাপোর্ট, লিগ্যাল সাপোর্ট এবং ডিলিমিটেশন প্রপার আর কেয়ারটেকার ইন প্লেস, এগুলো যদি হয় সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য। এক মিনিট ইসমাইল সাহেব। আমি যেটা ভোটার তালিকার ব্যাপারে একটা কথা বলা হয়েছে। গত কিছুদিন আগে বা গতবার যে ভোটার তালিকা করা হয়েছিল, তখন কিন্তু 25 জানুয়ারিতে কাদের বয়স 18 হবে সেটা আইডেন্টিফাই করা হয়েছে। ওই টাইম করার সময় ওই টাইমেই আমরা জানি 18 তারিখের এই 25 1 তারিখে কতজন হবে। তার মানে এই প্রসেসটা এগিয়ে আছে। এখন 8 তারিখে ওনারা জেনে যাবেন 17 লক্ষ কি 18 লক্ষ ভোটার বেশি এসছে, আমি যতটুকু জেনেছি 17 লক্ষ সামথিং। আর নতুন করে কি হবে, একটা নোটিফিকেশন হবে যে কারা কারা বাদ পড়েছেন, দয়া করে আসেন, কারেকশন করেন, আমরা কারেকশন করে দেবো। এটা একটা লিমিটেড সময়, এটাও সম্ভব। যেটা বলা হয়েছে আসলে আন্তরিকতা থাকলে এগুলো কোনো ব্যাপার না, এগুলো উপসর্গ। ভুয়া ভোটার থাকলে স্ক্রুটিনি। আর যেটা হয় যে মৃত্যুগীত আসলে এটা তো অটোমেটিক্যালি রিপোর্ট হয়, আর একটা জিনিস যেটা বলা যে ডিলিমিটেশনের ব্যাপারটা, যেটা এটা ওই গরহ একেবারে সেই 2000 অমুকের আগের পর্যন্ত চলে যেতে হবে এরকম কোনো ব্যাপার না। এটা হলো কেস টু কেস বেসিস। যদি কোনো ব্যক্তি বা কোনো যিনি ক্যান্ডিডেট মনে করেন যে আমার এখানে যুক্তি আছে, এটা চেঞ্জ করা দরকার, এটা ইট ইজ হিজ রাইট, উনি অ্যাপ্লাই করবেন। ইলেকশন কমিশন নিয়ম অনুযায়ী দেখবেন। কিন্তু একেবারে ডিলিমিটেশনের পক্ষে যে একেবারে পুরো কনস্টিটিউয়েন্সি গুলো, এ ধরনের কোনো জিনিস আমরা মনে করি এটা ব্যাপার নয়। কিছু বলবেন? আমি এখানে একটা জি এটা আজকে না, আজকে এটা বিষয় না, ওটার জন্য আলাদা সেশন হবে। যেটা বলছিলেন যে এক মিনিট আপনারা মানে আজকে তো আরো অন্য জায়গায় বোধহয় কাজটা আছে। শুনেন, একটা খালি জিনিস বলি আপনাদের, আমরা সংস্কার নিয়ে আলাপ করছি না, এই শব্দটা খুব ভালো শব্দ, তাই না? একেবারে স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারাও সংস্কার করছে, তাই না? সমাজ সংস্কারক তারা ছিলেন। কিন্তু এই যে আপনার 1-11 সরকার, সেই সময়ে সংস্কার শব্দটাকে দুর্গন্ধযুক্ত করা হয়েছে। আপনি ওই সময় সংস্কারবাদী হলো নাকি মনে আছে আপনাদের? হ্যাঁ, এবং এরপরে কাউকে যদি বলা হয় যে আপনি সংস্কার, বলে আল্লাহর কসম আমি সংস্কার, তাই না? মানে এটাকে নষ্ট করে ফেলা হয়েছে। যেমন দেশ স্বাধীন হওয়ার পর আমরা সমাজতন্ত্রটাকে দিচ্ছি নষ্ট করে, রাষ্ট্রীয় মূলনীতি বানায় আমরা চর্চা করলাম মুক্তবাজার, তাই না? মানে আপনি বললেন রসগোল্লা, দিলেন গোল আলু সিদ্ধ আর কি, মানুষ তো রসগোল্লা খাওয়া ছেড়ে দিবে। রসগোল্লা মানে এই আমাদের একটা অনুরোধ আজকে, যেহেতু আমরা সংস্কার নিয়ে আলোচনা করতেছি, আপনাদের সবাই এটা মাথায় থাকুক আর কি, যে আমরা জেনুইনলি সংস্কার চাই। আমরা বিশ্বাস করি যে সংস্কার একটা অনিবার্য বিষয়, একটা চলমান বিষয়, এবং এটার পথ ধরেই এগিয়ে চলে আর কি সমাজ, রাজনীতি, সবকিছু আর কি।
আমি আজকে শেষ করে দিচ্ছি, আবার আপনাদের সঙ্গে কথা বলবো। সবশেষে যে কথাটি আমি বলতে চাই যে একটি বিষয় কিন্তু আপনারা মনে রাখবেন, আজকের যে পরিবেশ পরিস্থিতি এবং আমরা আজকে যে রাজনীতির যে পর্যায়ে এসেছি, সেখানে ছাত্র জনতা যারা আজ পর্যন্ত যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি, তাদেরকে কিন্তু আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা সেই অধিকার থেকে বঞ্চিত করে যদি রাখতে চাই, সেটা সঠিক হবে না। কাজে তাদেরকে ভোটের সেই সুযোগটা দিতে হবে, এটা আমি বিশ্বাস করি। এবং পাশাপাশি এটাও আমাদের মেনে নিতে হবে যে সেই ভোটটি যেন সঠিকভাবে তারা দিতে পারে। আজকে সেই কথা বলে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রেস কনফারেন্স শেষ করছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। পাঁচ তারিখে আগে ভালো ছিল, বিয়ের কারণে